প্যাভিলিয়নে রয়েছি, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আন্ডার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী সার্থক 30 বছরের ঊর্ধ্বে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর বনানী চক্রবর্তী, রয়েছেন মিস অ্যানা, শি ইজ ফ্রম অস্ট্রেলিয়া, শি ইজ লুকিং আফটার দ্য law subject as a teacher, is giving sometime a visiting professor of UEM definitely, isn't it? Yes. এবং রয়েছেন মিস্টার স্বরূপ কুমার পাল, এখান থেকে পাশ করে বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। অর্থাৎ আমরা যেগুলো টিভিতে বলি সেগুলোর বাস্তব চিত্রটি আপনাদের সামনে তুলে ধরছি সংক্ষিপ্তভাবে। লেট মি নো, ইন্ট্রোডিউস yourself, Anna, you are from Australia, you are basically a lawyer, at the same time a teacher or faculty of some institute there. Tell something detail on it. I am actually a member of the Institute of Patents and Trademarks Attorneys in Australia and the Trans-Tasmania IP Board. So intellectual property has been being my research topic for more than perhaps 25 years or something like this, and now I'm moving towards global commons, and I have really the honor to be here at the University of Engineering and Management. There has been such a very good experience. For 2 years ago I came for 3 months, and now I'm repeating the dose, and I'm very, very happy to meet the most of the staff and the Chancellor as well. That was lovely to, yeah, the Chancellor Chakrabarti, because I'm really happy to meet her, make her acquaintance. And I saw all the projects that the university is developing. They are just amazing, and social inclusion is at the top of the agenda, which is what we need today. So I'm very happy and honored. You always taking classes in UEM Kolkata and sometimes in Jaipur also. Yes, yes. So let me know, what is your feeling about the students and the culture of the institution? Well, the culture is, I would say, amazing, because all the kids that I have met, they were so bright and intelligent. I just met one just recently. He's now, of course, graduated, and he had even an apportion from NVIDIA. So he did so well, Carlo. Amazing students. Not only him, but most of the students that I have met and made, acquaintance, they are very well informed, very hardworking. You give sometimes assignments that they are very particular, and they are very interested in the subject. So I'm very well impressed. And the culture, I really love the culture. That's my second time in West Bengal, and I feel like Kolkata is my second home, if I may say. আমি চলে আসি মিস্টার পাল, আপনি মানে ইউএম বা আইএম এ পড়াশোনা করেন? জয়পুর আমার মেয়ে পড়তো। আচ্ছা, 2014-এ তারপর কি করলেন? ও 2018-এ ও পাস আউট ফ্রম ইউএম জয়পুর। তারপর ওখান থেকে মাস্টার করতে গেল মেলবোর্নে লাটোভ ইউনিভার্সিটিতে। সেই লাটোভ ইউনিভার্সিটি থেকে মাস্টার কমপ্লিট করে ও এখন ওখানে জব করছে টেলস্টাতে, মেলবোর্নে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে টেলস্টায় জব করছে। প্রায় 6 বছর ধরে ওখানেই আছে। কিরকম বলছে? দারুণ। ওর পুরো গ্রুমিংটা হয়ে গেছে ইউএম থেকে। ইউএমএ ইউনিভার্সিটি যেমন ইঞ্জিনিয়ারিংটা এত স্ট্রং হয়েছে, ওর সাবজেক্ট ছিল ইসি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন। এটা করে ও মেলবোর্নে মাস্টার করলো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে। তো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট করে ও টেলস্টাতে জয়েন করলো। মেলবোর্নে আছে? মেলবোর্নেই আছে। বিশ্বজয় চ্যাটার্জি, ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি সম্প্রতি মেলবোর্নে গিয়েছিলেন, ওর সঙ্গে যোগাযোগ হয়েছিল? না, ওর সঙ্গে জানি না, কারণ ও মানে জব নিয়ে এত একটা ওর থাকে, ও টাফ যেটা ওদের দেশে এটাই সাইবার সিকিউরিটিতে আছে, যার জন্য ওটা খুব ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা এক ইউনিভার্সিটি, যেখানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করানো হয়। এবং আইএম গ্রুপ অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তাদের সঙ্গে সম্পৃক্ত থাকা। আজকে যে মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি, সেটা কিন্তু একেবারে
বইমেলার প্রাঙ্গণ থেকে, বইমেলার একবার শেষ লগ্নে, এবং এমন একটা দিন কথা বলছি যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। তো কাজেই সরাসরি আমি চলে যাব প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জির কাছে, ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর। স্যার, মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, এখান থেকে তারা কিন্তু সায়েন্স নেবে বা যায়নি, এবং সেখান থেকে তারা হায়ার সেকেন্ডারিটা ভালো করে পরীক্ষা দেবে, তারপর আপনাদের অ্যাডমিশন টেস্ট। সুতরাং দুটো পরীক্ষাই খুব ভাইটাল। কি বলার আছে? দেখুন, আমি মনে করি যে যদি এই আপনার বড় স্তরে হায়ার স্টাডিজে যেসব পড়াশোনার কথা বলে থাকি, ইঞ্জিনিয়ারিং বলুন বা মেডিকেল বলুন, মেডিকেল কতজন পড়ে? 1% লোক মেডিকেল পড়ে। ইঞ্জিনিয়ারিং কতজন পড়ে? 3-4% লোক ইঞ্জিনিয়ারিং পড়ে, খুব বেশি হলে অ্যাকচুয়ালি 2% লোক ইঞ্জিনিয়ারিং পড়ে। কিন্তু মাধ্যমিকে আমরা যে জিনিসগুলো পড়াই না বা পড়ানো হয়, সেই জিনিসগুলো একটা মানুষের সারা জীবন কাজে লাগে। ধরুন ফর এক্সাম্পল, মহাকাশ নিয়ে পড়ানো হয়। মহাকাশ নিয়ে অ্যাস্ট্রোনমি যে টোটাল, সেটা তো আর হায়ার স্টাডিজে গিয়ে খুব কম লোকই পড়াশোনা করবে, কিন্তু মহাকাশ সম্বন্ধে বেসিক জিনিস এটা কিন্তু একটা মাধ্যমিকে যে পড়ানো হয় সেটা মানুষের সাথে তার সারা জীবনের সম্বল হয়ে থাকে। সে সেই জিনিসটাকে সারা জীবন ধরে সেই জিনিসটাকে সে মানে চেরিশ করে, যে সেরকম একটা জিনিস সে শিখেছিল এবং সেটাকে সে তার রেগুলার লাইফে ইউজ করতে পারে। আজকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যেসব জিনিসগুলো পড়ি সেগুলো আমরা ডেপথে ঢুকে গিয়ে হয়তো পড়ছি, কিন্তু মাধ্যমিকের সময় আমরা কিন্তু বেসিক জিনিসগুলো সব পড়ে ফেলেছি। বেসিক যে একটা গাড়ি কি করে চলতে পারে বা সেই গাড়ির চলার বেসিক ফিলোসফিটা, প্রিন্সিপালটা কি, এই সব কিছু কিন্তু আমরা মাধ্যমিকের সিলেবাসেই পড়ে থাকি। বলে আমার মনে হয় এই যে মাধ্যমিকে আমরা যে সব কিছু সব জিনিসই একটু 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 করে পড়ি, আমার মনে হয় সেটা কিন্তু খুবই প্রয়োজনীয়, এবং আমার মনে হয় যে সেটা বাচ্চাদের খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে পড়া উচিত। মাধ্যমিক একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাচ্চার সিরিয়াসলি এই মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া উচিত এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে পড়াশোনা করা উচিত সেগুলো করা উচিত। আমি যারা আজকে এবছর মাধ্যমিক দেবে তাদের সবাইকে, বা দিচ্ছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তারা যেন খুব ভালো পরীক্ষা দেয়, খুব ভালো করে শেখে, এবং সেই শেখাকেই কেন্দ্র করে, সেই শেখার উপরেই ভর করে সে যেন তার সারা জীবন খুব ভালো কাটাতে পারে, এটাই আমি তাদেরকে শুভেচ্ছা বার্তা দিতে চাই। ধন্যবাদ। তারপরেই যে প্রশ্নটা চলে আসে সেটা যে উচ্চ মাধ্যমিক ভাইটাল, এবং তার সঙ্গে ওই ধরুন সিবিএসসির 10 ক্লাস 12 ক্লাস, আবার আইসিএসসির 10 ক্লাস 12 ক্লাস, যেটা আইএসসি হয়ে যায় আর কি পড়ে। এবার তাদের সম্বন্ধে কিছু বক্তব্য, তারপর আমি মূল বিষয়ে ঢুকছি। তাদের সম্বন্ধে বক্তব্য হচ্ছে খুব সিম্পল, যে একবার মাধ্যমিকের পর যখন সে ডিসিশন নিয়ে নিল সে সায়েন্সে যাবে না আর্টসে যাবে না কমার্সে যাবে, 11-12 হচ্ছে আবার স্পেশালাইজড জেনারেলাইজড লাইন। মানে আমি কমার্সের মধ্যে ঢুকে আবার কমার্সের বিশাল জিনিসগুলো সব পড়লাম, বা আমি সায়েন্সে ঢুকে পড়লাম, সায়েন্সে ঢুকে আমি যেমন ইঞ্জিনিয়ারিং কভার করলাম, আমি আবার সায়েন্সের অ্যাস্ট্রোনমি কভার করলাম, আমি কিছুটা মেডিকেল সায়েন্স কভার করলাম, সবই কিন্তু আমি ক্লাস 11-12। আমি যে লাইনে ঢুকবো, মানে একটা বৃহৎভাবে যে লাইনে আমি ঢুকবো ধরে নিয়েছি, যে আমি ইঞ্জিনিয়ার হব নাকি আমি ডাক্তার হব নাকি কি হব, তার উপর বেস করে, নাকি আমি কোনো লয়ার হব তার উপর বেস করে আমি একটা পড়াশোনা ডিসাইড করে নিয়েছি। সেটার উপরে আমি পুরো গোটা সমুদ্রটা আমি ক্লাস 11-12 পড়ছি। তার মানে আমার এটাও, এই পরীক্ষাটাও খুবই মানে ভালোভাবে, সঠিকভাবে এটাকে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া উচিত, এবং এই শেখার উপর ভিত্তি করে আমার জীবনে আমি কি করব বা কতটা এগোবো সব কিছুই তার উপরে ডিপেন্ড করবে। এইবারে যেটা ইন্টারেস্টিং, আজকে আমি থাকতে চাইছি ইউএম জয়পুরে, তারপরে অ্যাডমিশন টেস্ট সো আমাদের মনে রাখতে হবে যে এই বছরটা একটুখানি ভাইটাল, যেহেতু আমাদের ইলেকশন ইত্যাদি আছে, ফলে খানিকটা তো ডিস্টার্ব হবেই ছাত্রছাত্রীরা। তবুও ইলেকশনটার আগেই সমস্ত পরীক্ষাগুলো যদি শেষ করা যায়, গত বছরের মতন যদি সমস্যা হয় তাহলে তো মুশকিল, সেটা নিশ্চয়ই হবে না। না দেখুন, আমার মনে হয় যে কোনো কিছুই, সেটা ইলেকশনই হোক আর যাই হোক, কোনো কিছুই মানে পড়াশোনার যে ধারাবাহিকতা এটাকে যেন কখনোই ভাঙতে না পারে। পড়াশোনা তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি পড়াশোনা ঠিক করে করি বাকি সব জিনিসই থাকবে, সব জিনিসই চলতে থাকবে। ফলে আমার মনে হয় সেটা কোনোভাবেই, সেটা ইলেকশনই হোক বা অন্য কোনো কারণেই হোক, গত বছর একটা প্রবলেম হয়েছিল। গত বছর অনেক কিছু ঢুকে পড়ে একটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় একটা জিনিস নিয়ে,
দেয়ার ওয়ার লট অফ ডিসক্রিপেন্সিস, যার জন্য কোর্ট কেস হয়ে গিয়ে অনেক পিছিয়ে গিয়েছিল এবং অন্যান্য কলেজের ক্লাস শুরু করতে অনেক দেরি হয়। যদিও আমরা IMUM গ্রুপে একদম সঠিক সময় পরীক্ষা কন্ডাক্ট করি, সঠিক সময়ে রেজাল্ট পাবলিশ করি, সঠিক সময়ে ক্লাস একদম জুলাই মাসে শুরু করে দিই এবং তার ফলে আমরা এক ফোঁটাও পিছিয়ে যাইনি। অন্যান্য কলেজে ধরুন এই যে 4-5 মাস তারা পিছিয়ে গেল, এটা কিন্তু তাদের সারা জীবন চলতে থাকবে। সে যখন বেরোবে আলটিমেটলি পাস আউট হয়ে, সেও কিন্তু 4-5 মাস পরে বেরোবে। তার ফলে আমার মনে হয় এই অসুবিধাটা যারা এই গত বছর ঢুকেছে হায়ার স্টাডিজে, তাদের সারা জীবন এই অসুবিধাটা কন্টিনিউ করবে। এই অসুবিধাটা আমার মনে হয় না হওয়া উচিত। আমার মনে হয় যে আমাদের সবসময় পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা উচিত। এবছরও আমরা আমাদের তরফ থেকে জোর গলায় বলতে পারি IMM গ্রুপ থেকে আমরা সঠিক সময় পরীক্ষা করব, সঠিক সময় রেজাল্ট পাবলিশ করব এবং জুলাই মাসে যেমন আমাদের ক্লাস শুরু হয় 1 জুলাই, আমরা 1 জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করে দেবো। এবারে যে কথাটা আপনি দিনের পর দিন বলেন, বিদেশ এবং বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে এখানে আসা, আপনার এক ছাত্রীর বাবা এসেছিলেন আজকে আপনার সঙ্গে দেখা করতে। আমরা যখন অনুষ্ঠানটা দেখাচ্ছি মানে বইমেলার ওই টাইমটাতে, এসে ভূয়সী প্রশংসা এবং তার মেয়ে সিটিজেনশিপ পেয়ে গেছে 2018-তে। সুতরাং এই যে একটা ব্যাপার থাকে, কিন্তু আবার তার সাথে সাথে থাকে মেক ইট ইন্ডিয়া, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া থেকে একজন লয়ার কাম টিচার ফ্যাকাল্টি তিনি এসছেন এই UM জয়পুরে পড়াবেন এবং তিনি খুব উত্তেজিত এবং উৎসাহিত। সেই জায়গাটা থেকে বিদেশের সঙ্গে আমাদের চলাফেরা, এবং বিশ্বজয়বাবু তো 6 মাস বাদে বাদেই বাইরে থাকছেন, আরও হয়তো কম, এবং অস্ট্রেলিয়াটা আজকে আমরা খুব ধরতে পারলাম যে হ্যাঁ সেটা একটা গ্রোয়িং কান্ট্রি এবং সেখানে ব্যবসাপত্র থেকে শুরু করে চাকরি বাকরির জায়গাটা খুব স্বচ্ছ। তাহলে এডুকেশনের পর বিদেশ, এটাকে তার দৃষ্টিকোণে কীরকম অভিজ্ঞতায়? দেখুন, আমার মনে হয় যে যেসব ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে সেটেল করতে চায় তাদের সুযোগ করে দেওয়াটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই মনে করি। আবার দেখুন, আমি নিজে সবসময় সব স্টুডেন্টদের বলি যে তুমি যে দেশেই থাকো না কেন, তুমি তোমার দেশকে কখনো ভুলে যেও না। সেই দেশ থেকেও তুমি তোমার দেশকে কন্ট্রিবিউট করতে পারো। ইউ ক্যান বিল্ড আ স্টার্ট আপ, ভবিষ্যতে তাতে অনেক ইন্ডিয়ানসরা কাজ করতে পারে এবং আমাদের স্টুডেন্টরা করছেও সেটা। কিন্তু হ্যাঁ, ইনিশিয়াল ফেজেস অফ লাইফে সে যদি বিদেশে গিয়ে চাকরি করতে চায়, তার হাত ধরাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই জন্য প্রতি বছর আমরা অস্ট্রেলিয়াতে আমাদের একটা বিরাট সেট অফ স্টুডেন্টসকে নিয়ে যাই, আমি নিজেই নিয়ে যাই। গত বছর 137 জন স্টুডেন্ট গেছিল, এবছর 200-র চেয়ে বেশি যাবে, 200-র অধিক স্টুডেন্ট এবার যাবে। তাদের নিয়ে 2টো ফেজে এবার আমি যাব অস্ট্রেলিয়ায়। তাদেরকে নিয়ে যাব, তারা ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে থেকে 1 মাস থেকে পড়াশোনা করবে, সেখান থেকে যেটা শিখে আসবে সেটা আমাদের দেশে এসে কন্ট্রিবিউট করবে এবং ভবিষ্যতে সে যদি নিজে বিদেশে গিয়ে সেটেল করতে চায় তাহলে এই 1 মাসের থাকাটা তাকে নিশ্চয়ই হেল্প করবে। এই সব জিনিসগুলোই চেষ্টা করি এবং তার ফলেই আপনি যেটা বলছেন যে অস্ট্রেলিয়াতে, এবং শুধু অস্ট্রেলিয়া নয়, আপনি আমেরিকা, কানাডা যেখানেই যান না কেন, ইংল্যান্ড, সব জায়গাতেই আপনি দেখবেন যে আমাদের স্টুডেন্টরা বড় বড় অর্গানাইজেশনের টপ পজিশনে আছে। কিন্তু হ্যাঁ, তাদেরকে আমরা সবসময় এটা শেখাই, তুমি জীবনে তো অনেক কিছু করবে, অনেক উন্নতি করবে, অনেক উন্নতি করছো, কিন্তু নিজের দেশকে কন্ট্রিবিউট করতে থাকবে। তারা করছেও। তারা আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমি দেখেছি লাইব্রেরি খুলে দিয়েছে, বিভিন্ন জায়গায় তারা বড় বড় মানে হেল্প সোসাইটি, যেগুলো আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, সেরকম টাইপের সোসাইটি খুলেছে, যার থ্রুতে অনেক মানুষকে তারা হেল্প করছে। এরকম টাইপের অনেক অর্গানাইজেশন তারা খুলেছে এবং তারা বিদেশে একটা বড় সংখ্যায় রয়েছে। আমি বিদেশে যেখানেই যাই না কেন, রাস্তায় হাঁটাচলা করতে গিয়ে দেখতে পেয়ে যাই। মানে ইম্পিরিয়াল কলেজ লন্ডনে হয়েছে যে আমি লিফটে উঠতে যাব, লিফট থেকে দেখছি বেরোচ্ছে একজন আমাদের এই পুরনো স্টুডেন্ট, তার সাথে সেভাবেই দেখা। এরকমভাবে কন্টিনিউয়াসলি দেখা হতে থাকে স্টুডেন্টদের সাথে, তারা বিদেশে ভালো করছে। এটাই ভালো ব্যাপার, এটাই ভালো দিক। এবার আমার সবশেষ প্রশ্ন যেটা করতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে আপনারা কি দিচ্ছেন? সত্যি তো এই বইমেলার কদিন যে ভিড়টা আপনার এখানে হয়েছে, সেটা বই বিক্রি যেখানে হয় তার থেকে বেশি। সকলেই ভর্তি হতে চাইছে, সকলেই পড়তে চাইছে, ইত্যাদি ইত্যাদি। কি পড়বো, কেন পড়বো, কোথায় পড়বো, এটা একটু বিশদ জানতে চাইছি। হ্যাঁ, আমাদের এখানে যারা এসছে তারা এনকোয়ারি করতে চায় যে IMA কীভাবে, বা UM জয়পুরে বা UM কলকাতাতে কীভাবে পড়াশোনা করতে হবে। তা সেটা আমি বলবো খুব সিম্পল, আমাদের IM JEE বলে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটাতে যদি তোমরা
বসো, এই পরীক্ষার মাধ্যমে আমাদের অ্যাডমিশন হয়। IMJEE তোমরা গুগলে সার্চ করতে পারো, IMJEE 2026, বা UEM এর ওয়েবসাইটে ঢুকে IMJEE দেখবে লিঙ্ক থাকবে, তাতে ক্লিক করে তোমরা পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারো। সেখানে একটা ডেট তোমাকে চুজ করতে হবে, ওখান থেকে অপশন দেবে, সেই ডেটটা ভেনিউটা তোমাদের চুজ করতে হবে। সেই ডেটে সেই ভেনিউতে এসে যে সময় দেওয়া থাকবে, অ্যাডমিট কার্ড তোমার ওখানেই প্রিন্ট হবে, নিয়ে সেখানে এসে পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর তোমাদের রেজাল্ট বেরোবে উইদিন 1 মান্থ, বা কারণ আমাদের এপ্রিল থেকে অ্যাকচুয়ালি অ্যাডমিশন করা হবে, তার আগে পরীক্ষাই চলবে। তা যেই মুহূর্তে ওই পরীক্ষাটা তোমরা দেবে, তার রেজাল্ট পাবলিশ হয়ে তোমাকে ওখানেই দেখাবে, ওয়েবসাইটেই দেখাবে যে কোন দিন কোন সময় তোমাকে কাউন্সেলিংয়ের জন্য আসতে হবে। সেখানে তুমি কাউন্সেলিংয়ের জন্য চলে আসবে, এসে তুমি যে কোর্সটা পেলে বা যে কলেজে যে কোর্সটা পেলে আমাদের IMM গ্রুপের মধ্যে, সেই কোর্সে সেই কলেজে তোমরা ওদিন অপ্ট করে ভর্তি হতে পারো। এই হচ্ছে মেথড। 60% মার্কস মিনিমাম থাকতে হয় যাতে তুমি এই পরীক্ষাটায় বসতে পারো। তারপরে এই পরীক্ষাটায় তুমি কেমন করলে তার উপরে বেস করে ডিসাইডেড হবে যে তুমি ভর্তি হতে পারবে কি পারবে না। কিন্তু আমি সবসময় বলবো, তুমি যদি ভর্তি হতে ইন্টারেস্টেড থাকো UEM এ বা IM এ, তাহলে তুমি কিন্তু এক্ষুনি IMJEE যে পরীক্ষা আছে তার জন্য অপ্ট করো। আর কি পড়বে আপনি জিজ্ঞেস করেছিলেন? আমাদের ইঞ্জিনিয়ারিং আছে, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, তারপর আমাদের আর AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এছাড়া IoT, ব্লকচেন, বিভিন্ন যা নতুন নতুন ইমার্জিং টেকনোলজি সবই রয়েছে। এছাড়া BCA, BBA এই কোর্সেসগুলো রয়েছে, যেগুলো এখন 4 বছরের কোর্স। এছাড়া মাস্টার্স, MTech, MCA, MBA এগুলো তো রয়েছেই। এছাড়া আমাদের BBA প্লাস LLB মানে লয়ের কোর্স রয়েছে। আর BHM হোটেল ম্যানেজমেন্টের কোর্স রয়েছে। হোটেল ম্যানেজমেন্টটা 3 বছরের কোর্স BHM, BBA প্লাস LLBটা 5 বছরের কোর্স, যদি এখন কিন্তু সব 4 বছরের হয়ে গেছে। BHMও 4 বছরের কোর্স, 3 বছর বাদে এক্সিট করা যায়, কিন্তু সেটা আমরা কাউকে করি না। আমরা বলি BHM উইথ মানে একদম অনার্স নিয়ে তোমরা বেরো। এবং মাস্টার্সেও আমাদের রয়েছে, মাস্টার্সে MBA যেটা বললাম, MCA রয়েছে। এছাড়া BPT আর MPT দুটো কোর্স রয়েছে, ফিজিওথেরাপি, এই কোর্সেসগুলো রয়েছে। এবং যদি সায়েন্স থেকে থাকে তোমার, তাহলে আমি বলবো বিটেকের দিকে অপ্ট করতে পারো। একটু বলবেন। ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স 4.5 বছরের কোর্স, তাতে তোমরা অপ্ট করতে পারো। এছাড়া আমাদের যদি তোমাদের কমার্স থেকে থাকে বা আর্টস থেকে থাকে, তোমরা BCA বা BBAতে কমার্স বা আর্টস থেকেও যাওয়া যায়। BBA কোর্সের জন্য যেতে পারো, বা ল কোর্সের জন্য যেতে পারো, বা হোটেল ম্যানেজমেন্ট যে কোর্স আছে, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সেই কোর্সের জন্য যেতে পারো। এইসব কোর্সেসগুলো আমাদের IMUM গ্রুপে রয়েছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.uem.edu.in, সেখানে একবার তোমরা ভিজিট করতে পারো, সেখানে সমস্ত ডিটেলসে সমস্ত কোর্স সম্বন্ধে লেখা রয়েছে। আপনি ভারতবর্ষের অন্যতম সেরা টিচার, এটা আমি কেন, এটা সবাই বলে। যাই হোক, এখানে যারা এসেছিলেন তারাও বলেছেন। এবং ইন্ট্রোডাক্টরি পার্টে অস্ট্রেলিয়ান ফ্যাকাল্টিকে বলাই হচ্ছে যে হি ইজ গ্রেট, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন ইন্ডিয়া। এটা তো বাস্তব, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। শিক্ষকতা, তাদের প্র্যাকটিক্যাল ক্লাস অ্যান্ড লাইব্রেরি ইন জয়পুর ডেফিনেটলি। দেখুন, লাইব্রেরি আমাদের 24 ঘন্টা খোলা থাকে। তার কারণ হচ্ছে 365 দিন 24 ঘন্টা খোলা থাকে, কারণ আমরা মনে করি যে পড়াশোনা কখনো কোনো বাদ যেন না আসে, যেন অবাধ হয়। যে কোনো সময় যে কোনো টাইমে সে লাইব্রেরিতে গিয়ে বাচ্চারা পড়াশোনা করতে পারে। ল্যাবরেটরিও আমাদের সবসময় খোলা থাকে, তবে ল্যাবরেটরি আন্ডারে টিচার সুপারভিশন হয়। ফলে তোমাকে যে ল্যাবরেটরি তুমি কাজ করতে চাও, সেই টিচারের সাথে কথা বলে, আর যাতে সেটা বন্ধ হয় সেই দায়িত্ব টিচার নেবে। কোন স্টুডেন্ট লাইব্রেরিতে ঢুকলো তার আন্ডারে, তার অধীনে সেটা থাকবে। ফলে লাইব্রেরি আমাদের সবসময় খোলা থাকে। কাজেই রাত্রেবেলায় আমি জয়পুর ক্যাম্পাসে অনেক সময় দেখেছি, রাত্রে যখন থেকেছি, রাতে লাইব্রেরিতে আলো জ্বলছে, গিয়ে দেখেছি স্টুডেন্টরা মানে গাড়ি বানাচ্ছে, বড় বড় গাড়ি বানাচ্ছে, মানে একদম যে, হ্যাঁ আমি এই জিনিস দেখেছি, আমার চোখের সামনে দেখা। সন্ধ্যা 7টার সময় ক্লাস চলছে, আমি নিজে গিয়ে দেখেছি স্টুডেন্টরা ক্লাস করছে, টিচাররা তাদের ক্লাস নিচ্ছে, ইত্যাদি জিনিস আমি দেখেছি। এবং আমি সেটাই চাই, আমি চাই যে পড়াশোনা অবাধ হোক, স্টুডেন্টরা যখন চায় যখন খুশি টিচারদের সাথে কথা বলতে পারে। আমাদের জয়পুর ক্যাম্পাসে টিচার স্টুডেন্ট একই ক্যাম্পাসে থাকে এবং তাদের বিল্ডিং যেটা সেটা পাশাপাশি। কাজে কোনো টিচারের রুমে স্টুডেন্ট যে কোনো সময় রাত্রিবেলা গিয়ে নক করে, অনেক সময় শোনা গেছে নক করে টিচারের সাথে হেল্প নিয়েছে। টিচার স্টুডেন্টরা একই ক্যান্টিনে পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে। ফলে এটাও একটা বড় ব্যাপার যে তারা যখন খুশি যে কোনো টিচারের কাছে গিয়ে তার থেকে হেল্প নিতে পারে। সব দিকগুলো রয়েছে। সুন্দর একটা ক্যাম্পাস জয়পুরে, 32 একরের ক্যাম্পাস, খেলাধুলার সুন্দর জায়গা আছে। আমরা কিছুদিন আগে AIU এর কম্পিটিশন হোস্ট করলাম, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি, যেটা অল ইন্ডিয়া কম্পিটিশন, সেটা আমরা হোস্ট করলাম।
সেখানেও স্টুডেন্টরা সব বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা এসেছিল, খুব সুন্দর হলো। এবং স্টুডেন্টরা এটাই সত্যি মানে এনজয় করে যে সব কিছু পড়তে পারছে একই ক্যাম্পাসের মধ্যে। এটা একটা বিরাট বড় দিক আমার মনে হয়। এই ক্যাম্পাসে থাকলে স্টুডেন্টের একটা ওভারঅল গঠন হয় আমার মনে হয়, কারণ স্টুডেন্টরা তাদের পিয়ার্সদের সাথে বসে পড়াশোনা করছে, আবার পিয়ার্সদের সাথে গিয়ে খেলছে, আবার ক্লাস করছে। এই যে একসাথে থাকছে, একসাথে শিখছে, একসাথে বড় হচ্ছে, এতে সে সত্যি একটা মানে স্বনির্ভর হয় এবং বড় মাপের মানুষ, ভালো মানুষ সে তৈরি হয় আমার মনে হয়। তাদের যদি ডক্টর বিশ্বজয় চ্যাটার্জির সঙ্গে দরকার হয়, তিনি তো ভাইস চ্যান্সেলর ভাই, আমি ইচ্ছা হলেই তো আর তার সঙ্গে যোগাযোগ করতে পারবো না, সেখানে প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জির দরজা তাদের জন্য কতটা খোলা আছে? সব সময় খোলা আছে, আমার দরজা কখনোই আমি বন্ধ করি না। মানে ভাইস চ্যান্সেলর বলে কোনো ব্যাপার নেই, আমার দরজা সবসময় খোলা থাকে। যে কোনো ছাত্র যে কোনো সময় এসে যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারে এবং বলেও। এটা যারা ইউএম জয়পুরে পড়ে যে কোনো স্টুডেন্টকেই আপনারা জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে ভাইস চ্যান্সেলর রুম অ্যাবসলিউটলি অবাধ, যে কোনো সময় স্টুডেন্ট এসে যে কোনো সময় কথা বলতে পারে। হ্যাঁ, আমি হয়তো কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, বোর্ড মিটিংয়ে আছি, সে সময় যদি কোনো স্টুডেন্ট আসে, আমি বোর্ড মিটিংয়ে পারমিশন নিয়ে বাইরে গিয়ে স্টুডেন্টকে বলি যে তোমার কি এক্ষুনি দরকার আছে আমায়, যদি তোমার এটা একটু 2 ঘন্টা পরে করা যায় তাহলে আমি মিটিংটা শেষ করি, তোমার সাথে কথা বলছি, তুমি ঠিক 2 ঘন্টা পরে এসো। যদি সে বলে না স্যার আমাকে এক্ষুনি 10 মিনিটের মধ্যে এই জিনিসটা না হলে আমার মানে প্রবলেম হয়ে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে আমি ওটা রেফার করি, একটা নোট দিয়ে আমি রেফার করে দিই যে এই জায়গায় তুমি যাও, তোমার কাজটা হবে, না হলে তুমি আবার 20 মিনিট পরে আমার কাছে ফেরত এসো, আমি করাচ্ছি। আমি এই জিনিসটা নিজে দায়িত্ব নিয়ে করি, কারণ আমার সবথেকে বড় রেসপন্সিবিলিটি সবার আগে আমার স্টুডেন্টদের প্রতি, এটা আমি মনে করি। যত যা খুশি হোক, আমি যা খুশি করছি, যত মিটিং করছি, যত বড় বড় জায়গায় মিটিং করছি, বিদেশে যাচ্ছি বা যেখানেই যাই না কেন, সব কিছু করছি যাতে আলটিমেটলি আমার স্টুডেন্টের ভালো হয়। ফলে আলটিমেটলি যদি গিয়ে স্টুডেন্টের খারাপ হয় বা স্টুডেন্টের সাথে আমি দেখাই না করি, তাহলে এভরিথিং ইজ অ্যাবসলিউটলি মিনিংলেস। ফলে আমার দরজা সবসময় খোলা। তোমরা স্টুডেন্টরা যদি হয় শুনছো, এই জিনিস যদি শোনো, যে কোনো সময় আসতে পারো। আমি অ্যাসেম্বলিতেও তোমাদেরকে সবসময় কথা বলে থাকি যে আমার দরজা সবসময় খোলা, তোমরা আসতে পারো এবং তোমরা আসো। এটা আমি খুবই ভালো চোখে দেখি, আমার খুব ভালো লাগে। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। সে তো সত্যি কথা। আজকে আমাদের ক্যাম্পাসে বিকেলবেলা স্টুডেন্টরা খেলতে যায়, সবাই মিলে খেলতে যায়, এবং আমি ম্যান্ডেটরি করেছি যে খেলতেই হবে, কিছু না করে হাফ অ্যান আওয়ার খেলতেই হবে। তারা খেলতে যায়, তারা খেলে, তারপর তারা এসে পড়াশোনায়, সন্ধ্যাবেলায় পড়াশোনায় বসে যায়। অনেক রাত অবধি জেগে থাকা আমি অ্যালাউ করি না। যত তাড়াতাড়ি পড়াশোনা করো, পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালবেলা তাড়াতাড়ি উঠো, উঠে সময় মতো কলেজে এসো, এই জিনিসটাই আমি চাই। এবং হ্যাঁ, খেলাধুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। ছেলেরা খেলে, আনন্দে থাকে, আনন্দ করে, এবং খেলে ধুলে সুস্থ থাকে, এবং সুস্থ থাকে বলে পড়াশোনা ভালো করতে পারে। ফলে দ্যাট ইজ প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি অ্যান্ড হিজ ইনস্টিটিউশন ইউএম জয়পুর। ভাবা যায়? চলুন দেখে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইউএম এর চ্যান্সেলর অধ্যাপিকা এবং বনানী চক্রবর্তী, এবং তাকে দেখলে আমার যে আনন্দটা হয় এবং বেদনাটা হয় সেটা হচ্ছে প্রফেসর সত্যজিৎ চক্রবর্তীর স্ত্রী। অনেক দিনের পুরনো আমাদের আলাপ, দারুণ মহিলা। ম্যাডাম, যেটা হচ্ছে যে আজকে এমন একটা জায়গায় প্রফেসর চক্রবর্তী, প্রয়াত প্রফেসর চক্রবর্তী নিয়ে গেছেন যে আমাদের আর না বলতে হয় না যে হোয়াট ইজ আইএম, হোয়াট ইজ ইউএম। আপনার কি মনে হয়? প্রফেসর চক্রবর্তী থাকতে 15 দিন যদি বইমেলা হতো, বইমেলাতে অন্তত 13 দিনই উনি আসতেন। প্রত্যেক দিন উনি আসতেন, এসে এখানে থাকতেন, ছেলেমেয়েরা কি এনকোয়ারি করছে সেটা জানতেন, এবং সেই অনুযায়ী মানে এডুকেশন লেভেলকে কতটা ইমপ্রুভ করা যায়, কি আরও নতুন নতুন ইমপ্লিমেন্টেশন করা যায়, এগুলো নিয়ে ওনার ভাবনা চিন্তাই থাকতো সব সময়। আজকে আমরা অনেক বেশি যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা ইউএম জয়পুর। আপনি তো নিজে গেছেন বহুবার, তো এই ইউএম জয়পুর নিয়ে আপনি যদি কিছু বলেন। জয়পুরেতে আগে আমরা রেগুলার যেতাম এবং অনেক দিন করেই থাকতাম। আজকে একটু আগেই একজন মানে গার্জেন এসেছিলেন, বাবা মা,
মেয়েটি হলো 14 সালের পাস আউট, না সরি 18 সালে পাস আউট, অস্মিতা পাল। ও এখন মেলবোর্নে সেটেলড। ও খুব ভালো আছে। ও 18 সালে জয়পুর থেকে পাশ করেই সোজা চলে গিয়েছিল প্লেসমেন্টের থ্রু দিয়ে মেলবোর্নে, এবং সেখানেই ও সেটেলড। ও গ্রিন কার্ডও পেয়ে গেছে অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। অনেক ধন্যবাদ জানাই ম্যাডামকে। আমরা জানতে পারছি, আরও ওনাকে আমরা পরবর্তী অধ্যায়ে ধরে নেব। এসে হঠাৎ দেখা হলো বলে জানতে পারলাম, তা নাহলে আমিও জানতে পারতাম না। আমিও সারপ্রাইজ হলাম। তারপরে অ্যানার সঙ্গে আলাপ হলো যেটা। হ্যাঁ, অ্যানা তো হলো মানে ইউনিভার্সিটি অফ নটরডাম থেকে এসছেন। উনি 1 মাস এখানে থাকবেন, এখানে আমাদের ছেলে মেয়েদের পড়াবেন। উনি লয়ের স্টুডেন্টদের পড়াবেন, প্লাস উনি হলো এআই এর উপর কাজ করছেন, কাজেই উনি বিটেকের স্টুডেন্টদেরও পড়াবেন। দারুণ ব্যাপার। সুতরাং IMUM চলবে। Today I'll be talking about a very favorite topic of mine, which is neural networks and deep learning. So I'm sure you have heard this word neural networks. What does neural network mean? In computer science, neural network is a set of algorithms that mimics the human brain. Can you imagine, So basically how human brain works is that it's a network of, millions and millions of neurons. And there are layers of neurons. So in computer science, they mimic this by using, neuron, algorithms or neuron functions. And when you put in the data in each layer, the functions process the data and they decide whether to pass on the data to the next layer or not, and the next layer to the next layer and the next layer. And ultimately what happens is a pattern recognition. Ultimately the data, the huge amount of data is recognized at the output. So that's how our brain works, and that's how we recognize, we learn, we look at stuff and we can learn. So the same thing is used by neural networks, and artificial intelligence is used in deep learning. And deep learning is a set of artificial intelligence algorithms that uses neural network for learning. So for example, the unstructured data or big data, millions and millions of terabytes of data, like the blog data, Twitter data, e-commerce data. All these data are so big, and they are fed into artificial intelligence algorithms in which the neural networks are there. They process the data in various layers, and at the end the pattern recognition, the recognized pattern is given as output. Now in each function of the neuron function, there are weights. So in each layer the weights are adjusted during the training phase, and during the testing phase you get a neural network that has the weights assigned as per the training data. So ultimately once you train sufficient number of iterations, sufficient data, you can get your desired output. When you even put in new data, it's gonna give you a output that is desired, and that can help you recognize patterns just like the human brain works. Isn't that cool? All right, I hope that helped, and see you next time. Bye bye.